শিক্ষার্থীবৃন্দ, বাগেরহাট সরকারি মহিলা কলেজ বাগেরহাট থেকে আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ শাহিনুল ইসলাম সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 6 ষষ্ঠ অধ্যায়ের মহাকর্ষ অভিকর্ষ নিয়ে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব। প্রথমে আমরা দেখব যে মহাকর্ষীয় ক্ষেত্র কি। আমরা দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখি কোনো বস্তুকে উপরে ছুঁড়ে দিলে আবার নিচেই পড়ে, গাছ থেকে ফল নিচেই পড়ে, মানে পৃথিবী অন্য বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, প্রথম ক্লাসে আমরা বলেছিলাম মহাবিশ্বের যে কোনো বস্তু অন্য বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। এখন ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরে যেতে থাকি, উপরের দিকে যেতে থাকি, উপরে যেতে 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 এমন একটা স্থান আসবে যেখানে কোনো বস্তু রাখলে পৃথিবী তাকে আকর্ষণ করবে না, ওই বস্তুটা পৃথিবীতে আর আসবে না। অর্থাৎ পৃথিবীর চারপাশে এমন কিছু জায়গা বা অঞ্চল আছে যার মধ্যে অন্য কোনো বস্তু থাকলে পৃথিবী তাকে আকর্ষণ করবে, ওই জায়গা বা অঞ্চলের বাইরে থাকলে পৃথিবী তাকে আকর্ষণ করবে না। তাহলে পৃথিবীর চারপাশে এই যে জায়গা বা অঞ্চল বা যে ক্ষেত্র যার মধ্যে অন্য কোনো বস্তু স্থাপন করলে পৃথিবী তাকে আকর্ষণ করে, এটাকে আমরা পৃথিবীর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র বলি। এরকম মহাবিশ্বের যে কোনো বস্তুর আশপাশে চারপাশে যে অঞ্চল জুড়ে বা যে জায়গা জুড়ে তার মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখলে আকর্ষণ করে, তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়। যে মহাবিশ্বের যে কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো বস্তু রাখলে সেটি আকর্ষণ করে, এই বস্তু বল অনুভূত হয়, বস্তুর আশপাশে সেই জায়গা বা অঞ্চলকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র বলি। এখন আমরা দেখব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে সেটি যে বল লাভ করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু, অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তু রাখলে সেটি যে বল লাভ করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি m ভরের বস্তু রাখলে সেটি F বল লাভ করে, তাহলে একক ভরের বস্তু রাখলে কার্যত বল হবে F/m। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা EG দিয়ে প্রকাশ করি, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। এমনি আমরা তড়িতের ক্ষেত্রে, চুম্বকের ক্ষেত্রে দেখছি প্রাবল্যকে E দিয়ে প্রকাশ করেছি তড়িতের ক্ষেত্রে, কিন্তু এই মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যকে আমরা EG, এখানে এক্সট্রা একটা G দিয়ে প্রকাশ করা হয়। জিতে বোঝায় গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য EG সমান F/m, অর্থাৎ বল বাই ভর, F/m। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের একক কি হবে? আমরা জানি F এর একক হলো নিউটন, M এর একক হলো কেজি। তো নিউটন বাই কেজি, তার মানে নিউটন পার কেজি হলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক। এখন আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। ধরো ও বিন্দুতে m ভরের একটা বস্তু স্থাপিত আছে, m ভরের বস্তু থেকে r দূরত্বে p একটা বিন্দু নিলাম, p বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত সেটা আমরা নির্ণয় করব। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের যে সংজ্ঞা অনুসারে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে সেটি যে বল লাভ করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে সংজ্ঞা অনুসারে p বিন্দুতে একক ভরের মানে 1 কেজি ভরের একটা বস্তু রাখলে m ভরের বস্তু ওই বস্তুকে এই একক ভরের বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটি হবে এই p বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ F সমান G × m1 m2/d² ছিল
আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে ও বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে, ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তার মানে পি বিন্দুতে আমরা 1 কেজি ভরের একটা বস্তু স্থাপন করলে যে বল লাভ করবে সেটি হলো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ইজি সমান সমান জি ইন্টু এম, ও বিন্দুতে এম ভরের বস্তু আছে আর পি বিন্দুতে 1 কেজি ভরের বস্তু আছে, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল এম গুণ 1 বাই দূরত্বের স্কয়ার, দূরত্ব আর বাই আর স্কয়ার, অর্থাৎ ইজি সমান সমান জি এম বাই আর স্কয়ার। এটি হলো মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা। আমাদের কিছু কিছু গাণিতিক সমস্যার ক্ষেত্রে এই সূত্র লাগতে পারে যে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য ইজি সমান সমান জি এম বাই আর স্কয়ার। আমরা জানি এই ক্যাপিটাল জি কে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। এই মহাকর্ষ ধ্রুবকের মানও আমরা জানি, আর এম হলো এই বস্তুর ভর আর হলো দূরত্ব। এখন আমরা দেখব মহাকর্ষ বিভব। অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র বিভব বলা হয়। অসীম দূরত্ব বলতে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে অর্থাৎ অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলা হয়। যদি অসীম দূরত্ব থেকে এম ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডাব্লু কাজ করতে হয়, তাহলে একক ভরের বস্তুকে অর্থাৎ 1 কেজি ভরের বস্তুকে ওই বিন্দুতে আনতে কাজ করতে হয় ডাব্লু বাই এম। মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা অনুসারে মহাকর্ষীয় বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি ইকুয়াল টু ডাব্লু বাই এম। এখন অর্থাৎ ওই অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ হয়েছে সেটি হলো মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। এবং মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক হবে ডাব্লু, আমরা জানি কাজ, কাজের একক হলো জুল, এম হলো ভর, ভরের একক হলো কেজি। তাহলে মহাকর্ষীয় বিভবের একক হলো জুল পার কেজি। এখন আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় করা হবে। ধরি ও বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে, এই এম ভরের বস্তু থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, এই পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যগত নির্ণয় করতে হবে। ও বিন্দু থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র নির্ণয় করতে হবে, বিভব নির্ণয় করতে হবে। ও বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে, ও বিন্দু থেকে আর দূরত্বে এ একটা বিন্দু, এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র বিভবের রাশিমালা নির্ণয় করতে হবে। এখন এ বিন্দুতে যদি আমরা একক ভরের অর্থাৎ 1 কেজি ভরের একটি বস্তু রাখি, তাহলে এই বিন্দুতে যে বল ক্রিয়া করে সেই বল এফ ইকুয়াল টু মহাকর্ষীয় সূত্র, নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে জি ইন্টু ভরদের গুণফল। এখানে ও বিন্দুতে আছে এম ভর, এই বিন্দুতে আছে 1 কেজি ভরের, তাহলে জি ইন্টু এম গুণ 1 আর এদের মধ্যে দূরত্ব আর বাই আর স্কোয়ার, অর্থাৎ জি এম বাই আর স্কোয়ার। এখানে জি জানো যে মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে এই বিন্দুতে 1 কেজি ভরে একটা বস্তু রাখলে সেখানে যে বল ক্রিয়া করে সেই বল এফ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখন এই বল এ ও বরাবর ক্রিয়া করে, তার কারণ মহাকর্ষ বল হলো আকর্ষণ বল। এম ভরের বস্তু 1 কেজি ভরের বস্তুকে তার দিকে আকর্ষণ করবে, এই এ ও বরাবর ক্রিয়া করে। এখন এই বলের ক্রিয়ার দিকে এ বিন্দু থেকে অতি ক্ষুদ্র দূরত্ব ডি আর সরিয়ে ওই 1 কেজি ভরের বস্তুকে যদি আমরা বি বিন্দুতে আনি, তাহলে যে পরিমাণ কাজ হবে ওই কাজটাই হবে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। ওইটাকে আমরা বিভব পার্থক্য ডিভি দিলাম, ডিভি সমান সমান তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে ওই 1 কেজি ভরের অর্থাৎ একক ভরের বস্তুকে আনতে কৃত কাজ। তো আমরা কাজের সংজ্ঞা থেকে, কাজের সূত্র থেকে জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। তো এই ক্ষেত্রে কাজ হবে এফ, দূরত্বটা হলো ডিআর, সরণটা ডিআর, তাহলে এফ ডিআর কস, বল এবং সরণ একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করে, এই কারণে বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এফ ডিআর কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে এফ ডিআর। উপরে দেখো এফ সমান সমান আমরা পেয়েছি জি এম বাই আর স্কোয়ার, এখানে যদি এফ এর মানটা বসাই দিই জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর।
এখন মহাকর্ষীয় বিভবের যে সংজ্ঞা, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্রের বিভব বলা হয়। তাহলে আমরা 1 নং সমীকরণকে r ∞ মানে অসীম এবং r r এই সীমার ভিতরে যদি সমাকলন করে দিই, ইন্টিগ্রেশন করে দিই, তাহলে অসীম দূরত্ব থেকে কোনো বস্তুকে ওই এই বিন্দুতে আনতে কৃত কাজ পেয়ে যাব, অর্থাৎ এই বিন্দুর বিভব পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন ডিভি করলে ভি হয়, তাহলে ভি ইন্টিগ্রেশন লিমিট ইনফিনিটি টু r gm/r² ইন্টু dr। এখানে জিএমটা হলো কনস্ট্যান্ট, জিএমটা বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন লিমিট ইনফিনিটি টু r 1/r² উপরে দিলে r⁻² dr। এখন আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ারের সাথে 1 যোগ করতে হয়, r⁻² সাথে 1 যোগ করলে r⁻1 হয় এবং যোগ করার পর পাওয়ারটা যা হয় ওটাতে ভাগ দিতে হয়, r⁻1/-1 ওটা লেখা যায় -1/r। আর যদি এখানে লিমিট দেওয়া থাকে, দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে বাম পাশে লোয়ার লিমিট উপরে আপার লিমিট লিখতে হয় ইনফিনিটি টু r। এখন r এর বদলে একবার আপার লিমিট r, আর এর বদলে লোয়ার লিমিট ইনফিনিটি, বসে বিয়োগ করলেই gm ইন্টু -1/r প্লাস 1/∞। আমরা জানি 1/∞ মান হলো 0, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি v -gm/r। এটি হলো মহাকর্ষীয় বিভবের রাশিমালা। m ভরের বস্তু থেকে r দূরত্বে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব v -gm/r। ট্রাভেলের বেলায় ছিল gm/r², মাইনাস ছিল না। এখন মহাকর্ষীয় বিভবের আগে দেখো একটা মাইনাস চিহ্ন আসছে, নেগেটিভ চিহ্ন আসছে। এই মাইনাস চিহ্ন দ্বারা, এই ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হয় অসীমে, এবং এই অসীমে এর মানটা হয় 0। অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে যত অগ্রসর হওয়া যায় মহাকর্ষীয় বিভবের মান তত কমতে থাকে, অর্থাৎ ঋণাত্মক হয়ে যায়। কেমন? তাহলে আমরা আজকে মহাকর্ষীয় ক্ষেত্র, প্রাবল্য, মহাকর্ষীয় বিভব সম্পর্কে আমরা জানলাম। এখন আরেকটা বিষয় দেখো, অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষীয় প্রাবল্যের সম্পর্ক। অভিকর্ষ ত্বরণ আমরা ছোট হাতের জি দিয়ে প্রকাশ করি, ও মহাকর্ষীয় প্রাবল্যের সম্পর্ক। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা অনুসারে আমরা জানি মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু স্থাপন করলে সেটি যে বল লাভ করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে m ভরের একটা বস্তু রাখলে, যদি যদি f বল ক্রিয়া করে, তাহলে একক ভরের বস্তু রাখলে কার্যত বল হয় f/m। সুতরাং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য Eg = f/m। এখন আমরা জানি পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটি হলো ওই বস্তুর ওজন। তাহলে ওই m ভরের বস্তু রাখলে যে f বল ক্রিয়া করে, এই f বলটা বস্তুর ওজনের সমান। তারপরে আমরা জানি যে ওজন W হলো mg, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এখানে যদি আমরা Eg = f এর জায়গায় mg লিখেছি, তখন f = হচ্ছে W = mg/m। এখানে আমাদের mm কেটে যায়, তাহলে এখান থেকে আমরা পাই Eg = g। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের সংখ্যামান সমান। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যের যে মান পাওয়া যাবে, অভিকর্ষ ত্বরণ g এর মান একই হবে, সংখ্যামান সমান হবে। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য
আর অভিজ্ঞতা ধরন একই। তোমাদের অনেক সময় এমসিকিউ প্রশ্ন হিসাবে এগুলো আমাদের আসে, পরীক্ষায় আসে। আজকে যে বিষয়গুলো পড়ালাম তোমরা এগুলো বইও দেখবে, বই দেখে বই থেকেও বিষয়গুলো আর একটু ভালো করে পড়ে নেবে। আগামী ক্লাসে আমরা মহাকর্ষ ক্ষেত্রের প্রয়োগ নিয়ে শিখব। কতগুলো গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে সেগুলো তোমাদের আগামী ক্লাসে দেখানো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আমার জন্য সবাই দোয়া করো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের অনলাইনে ক্লাস এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।